সো হ্যালো এভরিওয়ান, স্বাগত সবাইকে এডুহাব বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তো যেমন তোমরা টপিক আর থাম্বনেল দেখে বুঝে গেছো যে সামনে যেটার জন্য রিক্রুটমেন্ট বড় একটা হতে চলেছে সেটা হচ্ছে আরআরবি গ্রুপ ডি, মানে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে চলে এসছে রেলওয়ে গ্রুপ ডির কিন্তু ভর্তি বা নোটিফিকেশন। এবং অলরেডি কিন্তু তোমাদের এখন জানিয়ে রাখি যে ফর্ম ফিল আপ কিন্তু চালু হয়ে গেছে। লাস্ট ডেট কবে হতে চলেছে, সিলেবাস কি, পরীক্ষায় কত মার্কসের পেপার হবে, সিবিটিতে কি কি আমাদেরকে প্রিপারেশন নিতে হবে, সিবিটির জন্য পিইটি মানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য কিভাবে প্রিপারেশন নিতে হবে, সব কিছু আমি আজকে তোমাদের এই ভিডিওতে ডিটেলসে বলবো। তো এই জন্য ধৈর্য সহকারে শুনবে এবং এই ভিডিওটাকে লাস্ট অবধি দেখবে, কোনো জায়গায় স্কিপ না করে। তো দেখো, সবার আগে শুরু করা যাক যে কবে বা কত ভ্যাকেন্সি বেরিয়েছে। তোমাকে একটা কথা বলে রাখি যে এই বছর কিন্তু অনেক কম ভ্যাকেন্সি বেরিয়েছে, কেন রেলওয়ে গ্রুপ ডির তরফ থেকে 22,195টা পোস্টের জন্য কিন্তু ভ্যাকেন্সি তোমার এই বছর বেরিয়েছে। আগের বছর বা যদি আমি বলি 2019-এর তুলনায় এটা কিন্তু অনেকই কম ভ্যাকেন্সি। তো যেমন দিন দিন যাচ্ছে আস্তে আস্তে কিন্তু তুমি দেখতে পাচ্ছ রেলওয়ের তরফ থেকেও কিন্তু ভ্যাকেন্সি তোমার আস্তে আস্তে কমে আসছে। তো আমাদের এই জন্য বেশি ওয়েট করা দরকার নেই যে আরে এখনো তো অনেক বয়স আছে আরামসে পরীক্ষা দেবো, তা কিন্তু একদমই নয়। তো যত অল্প বয়সে যত তাড়াতাড়ি চাকরি পাচ্ছ তত বেশি কিন্তু সুবিধা, তত বেশি কিন্তু ভালো। এবার চলে আসা যাক নোটিফিকেশন ডেট কবে বেরিয়েছে। তো দেখো, যে নোটিফিকেশন ডেট বেরিয়েছে সেটা হচ্ছে 30 জানুয়ারি 23 জানুয়ারি 2026 তোমার নোটিফিকেশন বেরিয়েছিল। এবং অনলাইন স্টার্ট ডেট ছিল হচ্ছে 31 জানুয়ারি 2026, মানে 31 জানুয়ারি থেকে কিন্তু তুমি অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারো, ঠিক আছে। এবং লাস্ট ডে কবে, লাস্ট ডে অফ দ্য ফর্ম ফিল আপ হচ্ছে 2 মার্চ। মানে দেখো, রেলওয়ে কিন্তু তোমাকে সময় প্রচুর দিয়েছে। তোমার সময় কেন দিয়েছে, বিকজ এই গ্রুপ ডি ফর্ম ফিল আপের জন্য তোমাকে অনেক ডকুমেন্টেশন আপলোড করতে হবে। যাদের কাস্ট রিল্যাক্সেশন রয়েছে তাদের জন্য সেই রিল্যাক্সেশন সার্টিফিকেট আপলোড করতে হবে, ফটো আপলোড করতে হবে। এই জন্য একটা সময় সাপেক্ষ ব্যাপার এবং সব রুলস অ্যান্ড রেগুলেশনস মেনে কিন্তু তোমাদের করতে হবে। একটা ভুল হলেও কিন্তু তোমার ফর্ম রিজেক্ট হয়ে যাবে। তো দেখো, পরের জিনিসটা হচ্ছে যে লাস্ট ডেট ফর দ্য ফি পেমেন্টের ক্ষেত্রে লাস্ট ডেট কত আছে, 4 মার্চ 2026 অব্দি কিন্তু ফিস পেমেন্টের জন্য লাস্ট উইন্ডো তোমার ওপেন করা রয়েছে। এবং অনেকের একটা ধারণা থাকে যে আচ্ছা মার্চ অব্দি টাইম আছে, তো এখন সবে তো ফেব্রুয়ারি মাস পড়লো, বিকজ আমি যখন ভিডিওটা বানাচ্ছি এখনো ফেব্রুয়ারি অলরেডি 3 তারিখ হয়ে গেছে। তো এই কারণে বলছি, অনেকের একটা ধারণা আছে আচ্ছা এখন তো পুরো মাসটা রয়েছে, আরামসে মার্চ মাসে ফর্ম ফিল আপ করবো বা ফেব্রুয়ারি এন্ডে ফর্ম ফিল আপ করবো। এই ধারণা কিন্তু রেখো না। যত তাড়াতাড়ি পাচ্ছ তত তাড়াতাড়ি কিন্তু ফর্ম ফিল আপটা করে নাও, ঠিক আছে। দ্বিতীয় জিনিস হচ্ছে কি, কারেকশন ডেট কবে থেকে কবের মধ্যে, 5 থেকে 14 মার্চ হচ্ছে কারেকশন ডেট। এক্সাম ডেট নোটিফাই লেটার, মানে এখন অবধি প্রপার কোনো ইনফরমেশন দেয়নি যে এক্সাম বা পরীক্ষা কবে হতে চলেছে। দ্বিতীয় বলছে অ্যাডমিট কার্ড পরীক্ষার আগে বেরোবে, এবং বলছে রেজাল্ট ডেট সেটার সময় সাপেক্ষে তোমরা জানতে পারবে, ঠিক আছে। এবং অনেকের ধারণা হচ্ছে হয়তো এই বছরের শেষের দিকে তোমাদের পরীক্ষা হতে পারে, আজ তো নেক্সট ইয়ার তোমাদের রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষা হবে, ঠিক আছে। এবং দ্বিতীয় জিনিস হচ্ছে যে বিভিন্ন ক্যাটাগরির জন্য কত টাকা ফি পেমেন্ট করতে হবে স্যার, ঠিক আছে। যেমন জেনারেল কাস্ট থেকে যারা বিলং করে এবং ওবিসি থেকে যারা বিলং করে তাদেরকে 500 টাকা পেমেন্ট করতে হবে। এবং এখানে একটা গল্প রয়েছে, 500 টাকা তুমি ফিস পেমেন্ট করলে তুমি যেই পরীক্ষা দিয়ে এলে, পরীক্ষা দিয়ে আসার পর 400 টাকা তোমার রিটার্ন হয়ে যাবে। তার মানে অ্যাকচুয়াল ফিস পেমেন্ট হচ্ছে তোমার 100 টাকা, বাট তোমাকে 500 টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে। তার মানে কি তুমি 500 রুপিস তোমাকে পেমেন্ট করতে হবে। যখন তুমি এক্সাম দিয়ে আসবে তোমার অ্যাকাউন্টে 400 টাকা চলে আসবে, তাহলে বাঁচলো কত, 100 টাকা। এই 100 টাকাই হচ্ছে তোমার অ্যাকচুয়াল ফিস যেটা তোমাকে পে করতে হচ্ছে, বাট তোমার অ্যাকাউন্ট থেকে 500 টাকা যাবে, এক্সামের পর 400 টাকা রিটার্ন এসে যাবে, ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে যারা এসসি এসটি ইবিসি বা ফিমেল বা ট্রান্সজেন্ডার রয়েছে তাদের ফিস পেমেন্ট কত রয়েছে, 250 টাকা। এবং তাদের মজার ব্যাপার হচ্ছে যে সম্পূর্ণ অ্যামাউন্টটা কিন্তু সিবিটি পর রিফান্ড হয়ে যাবে, কম্পিউটার বেসড পরীক্ষার পর কিন্তু সম্পূর্ণ টাকাটা কিন্তু রিফান্ড হয়ে যাবে, ঠিক আছে। এবং জেনারেল ক্যাটাগরির থেকে যেটা বললাম যে 400 টাকা তোমাদের পরীক্ষার পর তোমাদের রিটার্ন চলে আসবে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে। এই জন্য বারবার বলবো যে রেলের পরীক্ষার সময় যখন তোমরা তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসটা দেবে, তখন কিন্তু যে সাইবার ক্যাফে তার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস কিন্তু দিতে যাও না। তোমাদের যে পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্ট, পার্সোনাল মোবাইল নাম্বার, পার্সোনাল ইমেল আইডি সেটা কিন্তু সবসময় দেবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিকজ তুমি ধরো সাইবার ক্যাফের লোকের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে দিলে বা অন্য কারো লোকের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে দিলে তার অ্যাকাউন্টে কিন্তু টাকাটা রিফান্ড হবে, তোমার অ্যাকাউন্টে কিন্তু আর আসবে না। এই জন্য যখন তোমরা অ্যাকাউন্ট ডিটেলসটা ভরবে খুব সাবধানে কিন্তু ভরবে এবং ঠিকঠাক ভরবে। দ্বিতীয় জিনিস কি, যারা এসসি এসটিতে বিলং করে তাদের 250 টাকা সম্পূর্ণ পেমেন্টের পর কিন্তু, মানে পরীক্ষার পর কিন্তু সম্পূর্ণ টাকাটা তাদের রিফান্ড হয়ে যাচ্ছে। দ্বিতীয় জিনিস আসা যাক, বিভিন্ন জিনিস দেওয়া রয়েছে, বিভিন্ন ডিটেলস আমি তোমাদের আস্তে আস্তে ভিডিওতে বলবো। প্রথম জিনিস হচ্ছে যে অনেকের মধ্যে ধারণা আছে স্যার এজ লিমিট কত, তো মিনিমাম এজ হচ্ছে 33।
মিনিমাম এজ কত ফর অ্যাপিয়ারিং দিস এক্সাম, সেটা হচ্ছে 18 বছর বয়স তোমার হওয়া চাই। এবং কোয়ালিফিকেশন স্যার কি লাগবে, কোয়ালিফিকেশন হচ্ছে 10th পাস, কোয়ালিফিকেশন কি 10th পাস তোমার চাই, ঠিক আছে। তো কোয়ালিফিকেশন হচ্ছে 10 পাস, মিনিমাম এজ কত 18 বছর, আর ম্যাক্সিমাম এজ হচ্ছে তোমার 33 বছর। এই 33 বছরটা হচ্ছে যারা জেনারেল ক্যাটাগরিতে বিলং করো। তো জেনারেল ক্যাটাগরির থেকে বা জেনারেল ক্যাটাগরির জন্য মিনিমাম মানে ম্যাক্সিমাম এজ যেটা হয় সেটা হচ্ছে তোমার 33 বছর বয়স অবধি তুমি কিন্তু এই পরীক্ষাটাকে দিতে পারবে। এবং বাকি ক্যাটাগরির ক্ষেত্রে যেমন রিল্যাক্সেশন হয় সেই রিল্যাক্সেশন তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এই জন্য মাথায় রাখবে তোমাদের কিন্তু আলটিমেট সিলেকশনের টাইমে কাস্ট সার্টিফিকেশন কিন্তু লাগবে। তো ওটা কিন্তু তোমরা আপডেট বা নিজের কাছে যত্ন করে রেখো। দ্বিতীয় জিনিস হচ্ছে যে স্যার পরীক্ষার প্রসেসটা কি, আমাদের কি কি প্রসেস দিয়ে পরীক্ষা দিতে হবে, কবার স্যার অনলাইনে পরীক্ষা দিতে হবে বা কবার আমাদের কম্পিউটার পরীক্ষা দিতে হবে। দেখো গ্রুপ ডির ক্ষেত্রে মাথায় রাখবে যে রেলওয়ে গ্রুপ ডির ক্ষেত্রে শুধু সিবিটি 1 হয়, মানে একটাই কম্পিউটার বেসড টেস্ট, এখানে কোনো সিবিটি এর গল্প নেই। তো যেমন তোমরা দেখতে পাচ্ছ তোমাদের একটা হবে কি সিবিটি 1, দ্যাট ইজ কম্পিউটার বেসড টেস্ট। এই কম্পিউটার বেসের সিলেবাস কি কি কোশ্চেন আসবে, কত মার্কসের কোশ্চেন, কত টাইম পাবে, সেটা আগামী মানে একটু পরেই আমি তোমাদেরকে জানাচ্ছি। দ্বিতীয় হচ্ছে কি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। এবার মাথায় রাখবে যে আমাদের রেলের গ্রুপ ডির ক্ষেত্রে শুধুমাত্র যে আমি সিবিটি পাস করলাম তা করলে কিন্তু হবে না। এই যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এটাও কিন্তু তোমাকে পাস করতে হবে, ঠিক আছে। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের মধ্যে এক্স্যাক্টলি কি করতে হবে, ছেলেদের ক্ষেত্রে কি ক্যাটাগরি রয়েছে, মেয়েদের ক্ষেত্রে কি ক্যাটাগরি রয়েছে, সবকিছু আমি তোমাদের ডিটেলসে বলবো। থার্ড হচ্ছে কি তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, এখানেও তোমার ঠিকঠাক প্রসেস হওয়া চাই, সব কিছু ঠিকঠাক থাকা চাই। এবং ফোর্থ হয়ে তোমার একটা মেডিকেল এক্সামিনেশন হবে। তো যখন তুমি এই 4টে ধাপ পেরোবে তখন কি তুমি বলতে পারবে দ্যাট ইউ আর ফাইনালি সিলেক্টেড অ্যাজ গ্রুপ ডি পোস্ট, তুমি গ্রুপ ডি পোস্টে ফাইনালি সিলেক্ট হয়ে গেছো, ঠিক আছে। তো এটা অবভিয়াসলি টাইম টেকিং ব্যাপার। সিবিটি 1 হবে, সিবিটি 1-এর পর তুমি যখন রেজাল্ট বেরোবে তারপর তুমি পাস করলে তোমাকে দিতে হবে হচ্ছে পিইটি, দ্যাট ইজ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পাস করার পর তোমাদেরকে ডিভি হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপর তোমার মেডিকেল হবে। তো এই 4টে প্রসেস হওয়ার পর তোমার কিন্তু ফাইনাল সিলেকশন হবে। তো 1 থেকে 1.5 বছর বা 2 বছর অবধি সময় কিন্তু লাগতে পারে এর ক্ষেত্রে। তো এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে। এবার তারপর যে জিনিসটা আসা উচিত যে আমাদের সিবিটি 1 পরীক্ষাতে কি কি সাবজেক্টে কত মার্কস থাকবে এবং কত টাইম থাকবে। তো প্রথম হচ্ছে দেখো জেনারেল সায়েন্সের ক্ষেত্রে, দেখো গ্রুপ ডির ক্ষেত্রে বলা হয় যে জেনারেল সায়েন্স বা সায়েন্সের থেকে কিন্তু প্রশ্ন ভালো থাকে। আর এইটা ভাববে না, অনেকের ধারণা আছে আচ্ছা 10 পাসের চাকরি তো হয়তো পেপার খুব ইজি হবে। তুমি যদি ভালো করে দেখো বা ভালো করে পিওয়াইকিউ দেখো তুমি দেখতে পারবে গ্রুপ ডির প্রশ্ন কিন্তু অত সোজা আসে না। গ্রুপ ডির প্রশ্ন কিন্তু ভালো কঠিন আসে, এটা হচ্ছে রিয়েলিটি। বিকজ রিজন কি, কারণ হচ্ছে একটাই, প্রথম হচ্ছে এখানে কোনো সিবিটি 2 বলে গল্প নেই, যা হয় সিবিটি 1 মানে একটা সিঙ্গেল এক্সামিনেশন। তো এই ক্ষেত্রে প্রচুর প্রচুর মানুষ, কয়েক লাখ মানুষ ফর্ম ফিল আপ করে রেলওয়ে গ্রুপ ডির জন্য। হয়তো তুমি ভ্যাকেন্সি দেখছো 22,000, বাট কয়েক লাখ ফর্ম ফিল আপ করবে এই পরীক্ষাটার জন্য। এই জন্য কি একটা পরীক্ষা এমন রাখে আর কোশ্চেনের স্ট্যান্ডার্ড কিন্তু নো ডাউট ভালো থাকে। এই জন্য এটাই কিন্তু একদম এই ক্যাজুয়ালি নেবে না। অনেকেই আছে তার ধারণা আচ্ছা এই গ্রুপ ডির কাজ তো কি আর পরীক্ষায় কোশ্চেন থাকবে, যখন তুমি দেখবে বা যখন তুমি পরীক্ষা দেবে তুমি বুঝতে পারবে কোশ্চেনের স্ট্যান্ডার্ড কিন্তু ভালো থাকবে। দ্বিতীয় জিনিস কি, জেনারেল সায়েন্স থেকে কোশ্চেন থাকবে 25টা, মার্কস অ্যালট করা রয়েছে তোমার 25টা। তারপর ম্যাথামেটিক্স থেকে কোশ্চেন থাকবে 25টা, মার্কস হচ্ছে তোমার 25 মার্কস। জিআই বা রিজনিং থেকে কত মার্কসের কোশ্চেন থাকবে 30টা কোশ্চেন, আর মার্কস থাকবে তোমার 30টা। তোমার জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স মিলিয়ে থাকবে 20টা কোশ্চেন এবং তোমার মার্কস থাকবে 20 মার্কস। তার মানে তুমি বলতে পারছো, তুমি বলতে পারো যে নাম্বার অফ কোশ্চেন থাকবে 100, নাম্বার অফ মার্কস থাকবে 100। তার মানে পরীক্ষা তোমার কত মার্কস হচ্ছে, 100 মার্কসে তোমার পরীক্ষা হচ্ছে ইজ ক্যারি 1 মার্কস। এখানে কিন্তু নেগেটিভ মার্কিংও তোমার আছে, ঠিক আছে। এবং ডিউরেশন অফ দ্য এক্সামিনেশন কত, 90 মিনিট, মানে 90 মিনিট মানে তোমার 1.5 ঘন্টা। তাহলে 1.5 ঘন্টার মতন সময়তে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি 1.5 ঘন্টার মধ্যে তোমাকে 100টা কোশ্চেন সলভ করতে হবে। তো দেখো একটা কথা যদি তোমাকে অনেস্টলি বলি যে এখানে তুমি কিন্তু অনেক টাইম পাবে। তো ব্যাপার কোথায় হচ্ছে দেখো, আচ্ছা এখানে কিন্তু কোনো ইংলিশ থাকে না, কোনো রকম ইংলিশ কিন্তু তোমার থাকে না রেলের পরীক্ষার ক্ষেত্রে, ঠিক আছে। তো রেলের পরীক্ষার ক্ষেত্রে যাদের ইংলিশে দুর্বল তারা কিন্তু রেলের পরীক্ষা খুব ভালোভাবে দিতে পারো, বিকজ এখানে কোনো ইংলিশের গল্প নেই। প্রথম যে জিনিস তোমায় জানতে হবে তোমাকে সায়েন্সের ক্ষেত্রে তুমি যদি 25টা কোশ্চেন জানো তুমি আরামসে করতে পারবে 15-20 মিনিটে সলভ করে নিলে। রিজনিংয়ের ক্ষেত্রে তুমি 30টা কোশ্চেন সলভ করতে পারবে, ঠিক আছে। তুমি কারেন্ট অ্যাফেয়ার জিকে সলভ করতে পারবে। তো তুমি কিন্তু ম্যাথের ক্ষেত্রে প্রচুর টাইম পাচ্ছ এবং আরামসে ভাবনা চিন্তা করে কিন্তু তুমি এই ম্যাথের যে 25টা কোশ্চেন এটাও কিন্তু তোমরা সলভ করতে পারবে ইজিলি, বিকজ এখানে টাইম কিন্তু প্রচুর রয়েছে। তো টাইম নিয়ে কিন্তু কোনো লাফালাফি করার কোনো গল্প এখানে নেই। দ্বিতীয় জিনিস হচ্ছে যে অনেকের ধারণা স্যার গ্রুপ ডি পরীক্ষা কি আমরা বাংলা দিতে পারবো, একদমই তাই।
তো এই ধারণাটা রেখো না যে গ্রুপ ডির পরীক্ষা শুধুমাত্র ইংলিশ বা হিন্দিতে অ্যাভেলেবেল আছে। যে কটা তুমি রিজনাল ল্যাঙ্গুয়েজ দেখছো যেমন আসামিজ, বাঙালি, গুজরাটি, কানাডা, কোঙ্কনি, মালয়ালাম, তারপর মণিপুরি, মারাঠি, উড়িয়া, পাঞ্জাবি, তামিল, তেলেগু, উর্দু, এই সব কটা ল্যাঙ্গুয়েজে কিন্তু আমরা রেলের গ্রুপ ডির পরীক্ষা দিতে পারি। তো ল্যাঙ্গুয়েজ এখানে কিন্তু কোনো ব্যারিয়ার নয়। ল্যাঙ্গুয়েজের কারণে যে কারোর সিলেকশন হচ্ছে তা কিন্তু নয়। তোমরা যে ল্যাঙ্গুয়েজে কমফোর্টেবল, যেগুলো এই লিস্টের মধ্যে আছে, যদি তোমরা এই ল্যাঙ্গুয়েজগুলো জানো, তোমরা কিন্তু তোমাদের যে গ্রুপ ডির পরীক্ষা সেটা কিন্তু তোমরা এই ল্যাঙ্গুয়েজে দিতে পারো, কোনো সমস্যা নেই। বাট ফর্ম ফিল আপ টাইমে তোমাকে মেনশন করতে হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে যে সবারই মনে একটা ধারণা থাকে যে পিইটিটা কেমন হয়, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টটা ধারণা অনেকের মধ্যেই নেই। এবং অনেকে একটা জিনিস ভাবে যে আচ্ছা, পরীক্ষাকে পাশ করি তারপর পিইটি দেবো, বা তারপর মাঠের জন্য প্র্যাকটিস করবো। পিইটি মানে কি, মানে হচ্ছে মাঠ। অনেকের ধারণা আমি দেখেছি, স্পেশালি প্রচুর জনকে আমি দেখেছি, আমার বন্ধু বান্ধব বা আমার জুনিয়র যারা রেলে গ্রুপ ডি পরীক্ষা দিয়েছে, বা যারা যে পরীক্ষার মধ্যে দৌড় রয়েছে বা মাঠ রয়েছে, অনেকের একটা ধারণা আচ্ছা আগে এক্সাম তো পাস করি তারপর কি মাঠের জন্য প্রিপারেশন করবো, মাঠ হয়ে যাবে। অনেকেই মাঠ কিন্তু ক্যাজুয়ালি নেয়। তা আমি তোমাদেরকে একটা কথা প্রথম থেকেই বলে রাখি যে এই মাঠে কিন্তু একদমই, কিন্তু বারবার বলছি, এই মাঠটা কিন্তু একদমই ক্যাজুয়ালি নিও না। প্রথম থেকেই প্র্যাকটিস রাখো। প্রথম দিন থেকে, ধরো এখন তুমি ফর্ম ফিল আপ করবে, সেই দিন থেকেই তুমি মাঠের জন্য প্রিপারেশন করো, মোটামুটি তুমি একটা লং টাইম পারবে। এবার লং টাইম পেলে সুবিধা কি, অনেকে এমন আছে, চেনা জানাই আছে, যারা প্রিলিমস পাস করে গেল, মাঠে তারা ফেল করে গেল, তার উপর থাকতে বড় হচ্ছে মাঠে তারা ইনজিওর্ড হয়ে গেল। বিকজ তারা, কারণ কি, বিকজ তারা খুব কম টাইমের মধ্যে তারা নিজের ফিটনেসটা এনেছিল, বা তারা কম টাইমের মধ্যে তারা মাঠ প্র্যাকটিস করে, তা কিন্তু নয়। তুমি সময় দাও মাঠকে। তুমি এখন পরীক্ষা হতে এখন অনেক দেরি আছে, 9-10 মাস রয়েছে এখনো পরীক্ষা হতে মিনিমাম। তো সেই ক্ষেত্রে 9-10 মাস তুমি তোমার ফিজিক্যাল স্ট্রাকচার বা ফিজিক্যাল এফিসিয়েন্সির ওপর তুমি কাজ করো, যেটা তোমার হেলথের জন্য বেনিফিট, তোমার পরীক্ষার জন্য বেনিফিট, ঠিক আছে? তো এবার তোমাদের বলে রাখি, যদি তুমি মেল ক্যান্ডিডেট হও, সেই ক্ষেত্রে তোমাকে 35 কেজির বস্তা নিয়ে, 35 কেজি বালির বস্তা থাকে, সেই 35 কেজি বালির বস্তা নিয়ে তোমাকে 100 মিটার হাঁটতে হবে, ঠিক আছে? এবং সময় হচ্ছে 2 মিনিট। আর তোমার যদি কাঁধ থেকে, বা তুমি ওয়েটটা যেভাবে তুলেছো ও যদি তোমার হাত থেকে পড়ে যায়, সেই ক্ষেত্রে তুমি কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে গেলে। এটা হয়ে গেল ফার্স্ট ফেজ। বস্তা কত, 35 কেজির বালির বস্তা থাকে, এবং সেটাকে নিয়ে তোমাকে কত মিটার, কত মিনিটে, 2 মিনিটে তোমাকে 100 মিটারের ডিস্টেন্স তোমাকে কভার করতে হয়। তো এটা যদি একটু ঠিকঠাক প্র্যাকটিস করে, ইট ইজিলি পসিবল। দ্বিতীয় জিনিস হচ্ছে, দেখো, শুড বি এবল টু রান এ ডিস্টেন্স অফ 1000 মিটার। 1000 মিটার রান করতে হবে কতক্ষণে, 4 মিনিট 15 সেকেন্ডে, ইন ওয়ান চান্স। মানে এক চান্সে তোমাকে 1000 মিটার দৌড় কমপ্লিট করতে হবে, এবং সময়সীমা হচ্ছে তোমার 4 মিনিট 15 সেকেন্ড। দেখো, 4 মিনিট 15 সেকেন্ড যদি 16 সেকেন্ড হয়ে যায় না, তুমি কিন্তু ডিসকোয়ালিফাই। শুনতে খারাপ লাগলো, এটা কিন্তু বাস্তব। তো 4 মিনিট 15 সেকেন্ড মানে 15 সেকেন্ডই। 1 সেকেন্ড যদি লেট হয়, 1 সেকেন্ড যদি লেট হয়, তুমি কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যাবে। আর তখন কিন্তু না, কষ্টের কোনো শেষ থাকে না। এই জন্য আমি তোমাদেরকে বলি প্রথম থেকে এটাকে প্র্যাকটিস করতে। এই 35 কেজি বস্তা 100 মিটার তুমি আরামসে করতে পারবে, আর তুমি ফেসে যাবে এই জায়গাটায়, ঠিক আছে? 1000 মিটার তোমাকে প্র্যাকটিস করতে হবে, যে এই ঘড়ি ধরে, মানে তোমার হাতে টাইম ওয়াচ থাকা আছে, সেই টাইম ওয়াচ ধরে তোমাকে প্র্যাকটিস করতে হবে, তারপরেই ঠিকঠাকভাবে হবে, ঠিক আছে? এই জন্য আমি তোমাদের বলি প্রথম থেকেই প্র্যাকটিস করো মাঠটাকে। এবং মেয়েদের ক্ষেত্রে কি হবে, মেয়েদের ক্ষেত্রে বলি শুড বি এবল টু লিফট এ ক্যারি 20 কেজি ওয়েট ফর ডিস্টেন্স অফ 100 মিটার ইন 2 মিনিট। তার মানে 2 মিনিটে 100 মিটার এবং 20 কেজি বালির বস্তা, ঠিক আছে? আর ইউ শুড বি এবল টু রান এ ডিস্টেন্স অফ 1000 মিটার ইন 5 মিনিট 40 সেকেন্ড। তো মেয়েদের ক্ষেত্রে টাইমটা কত হচ্ছে, 5 মিনিট 40 সেকেন্ড, একটু বেশি টাইম দেওয়া হচ্ছে। আর যারা পিডব্লিউ ক্যাটাগরিতে বিলং করছো, তাদেরকে কোনো পিইটিতে বা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে, তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের ক্ষেত্রে তোমার যেতে হবে না। বাট তোমাদেরকে বিভিন্ন যে ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরি অনুযায়ী যে তোমাদের মেডিকেল এক্সামিনেশন হবে, সেটা তোমাদের পাস করতে হবে। তার মানে সিবিটি 1-এর পর ডাইরেক্ট তোমাদের মেডিকেল এক্সামিনেশন এবং ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। বোঝা গেছো? এবার অনেকেরই ডাউট হয়েছে, স্যার কোন কোন পোস্টের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে, যদি একটু ভ্যাকেন্সি ওয়াইজ বলুন। তো দেখো, প্রথমত পয়েন্টসম্যান বি, যেটাতে মোটামুটি 5000+ ভ্যাকেন্সি তোমার রয়েছে, ঠিক আছে? 5000+ ভ্যাকেন্সি রয়েছে। দ্বিতীয় হচ্ছে তোমার ট্র্যাক মেনটেনেন্স, ঠিক আছে? সেখানে প্রায় 11,000+ ভ্যাকেন্সি রয়েছে, এবং বাকিতে কম কম তোমার ভ্যাকেন্সি রয়েছে। এবং অনেকেই ধারণা, স্যার স্যালারি কত এর ক্ষেত্রে? এর ক্ষেত্রে স্যালারি, যেটা তুমি 7th পে কমিশন অনুযায়ী তোমায় যদি বলি, সেটা হচ্ছে 18,000 টাকা বেস পে। বেস পে তোমার কত হচ্ছে, 18,000 টাকা বেস পে, বেস স্যালারি। এরপর ডিএ এইচআর অনেক কিছু মিলে তোমার স্যালারিটা 24-25,000 টাকা অবধি হয়, বা 26-27,000 টাকা অবধি হয়। এছাড়াও যখন 8 পে কমিশন লাগু হয়ে যাবে, তখন কিন্তু এই স্যালারিটা 38 থেকে 40,000 টাকার মধ্যে চলে যাবে। তো এটা কিন্তু ভালো অপশন। তো এবার তোমাদের যেটা বলার মূলত, দেখো, প্রথম কথা হচ্ছে
যে আমাদেরকে এই ধারণা থেকে পিছিয়ে আসতে হবে যে আচ্ছা গ্রুপ ডি চাকরি করবো না। দেখো একটা কথা মাথায় রাখবে, আজকের দিনে দাঁড়িয়ে ভারতের অবস্থা বা স্পেশালি পশ্চিমবঙ্গের অবস্থা কিন্তু সত্যিই খারাপ, যেখানে স্টেট গভর্নমেন্টের চাকরি কিন্তু হচ্ছে না, তোমরা অলরেডি জানো বা তোমরা অলরেডি নিউজে দেখতে পাচ্ছ। তাহলে আমাদের উপায় কি এখন? উপায় হচ্ছে আমাদের সেন্ট্রাল চাকরি, এবং সেন্ট্রাল চাকরির মধ্যেও কিন্তু প্রচুর কম্পিটিশন। যেমন তুমি যদি আমাদের পাশের যে রাজ্য যেমন স্টেটসগুলো দেখতে পারো, তোমার এখানে রেলের জন্য কম্পিট করবে বিহারের থেকে ছেলে কম্পিট করবে, ইউপির ছেলে কম্পিট করবে, হরিয়ানার ছেলে কম্পিট করবে, ঠিক আছে, তারপরে ঝাড়খণ্ডের ছেলে কম্পিট করবে এবং বাংলার ছেলেরা কম্পিট করবে। তাহলে কম্পিটিশন কিন্তু এক্সট্রিম হাই। এবং দ্বিতীয় জিনিস হচ্ছে এখানে কিন্তু কোশ্চেন ইজি আসে না। আর সব থেকে বড় কথা হচ্ছে জীবনে আনএমপ্লয়েড থাকা থেকে কোনো একটা জায়গায় কাজ করা অনেক ভালো, অনেক সম্মানের সেই জিনিসটা। তুমি দেখবে একটা কথা যদি তোমাদের রিয়েলিটিতে বলি, যে বেকার ছেলের জীবন নরকের থেকে কিন্তু কিছু কম হয় না। এবং মেয়েদের ক্ষেত্রেও তাই। যদি মেয়েরা চাকরি না পায় সেই ক্ষেত্রে তাদের বাড়ির কথা শুনে তাকে বিয়ে করতে হবে ফোর্সফুলি। এটাই হচ্ছে আজকের দিনের বাস্তব। এই জন্য আমি সবসময় একটা কথা বলি, অনেকেরই স্বপ্ন থাকে যে আমি রেলের লোকো পাইলট হব, বা কেউ সিজিএল ক্লিয়ার করবে, ঠিক আছে, বা কেউ ব্যাংকের পিও বা অফিসার র্যাঙ্কে জব করব। স্বপ্ন সবাই দেখে, বাট সবাই কিন্তু সেটাকে বাস্তব করতে পারে না। এবং অনেকরা এমন রয়েছে যারা, আমি নিজে দেখেছি বা এক্সপিরিয়েন্স থেকেই বলছি, যে অনেকে এমন তারা হয়তো রেলে গ্রুপ ডি চাকরি পেয়েছিল, বাট তারা চাকরিটা ছেড়ে দেয় এবং চাকরিতে তারা প্রিপারেশন করে সিজিএলের জন্য। বাট এখন তাদের বয়স 30+, তারা এখন অবধি কোনো জব পায়নি। তো তার জায়গায় সেই ছেলেটা বা সেই মেয়েটা যদি একটা সিকিওর জব পেয়ে যেত, সেখানে সে চাকরি করছে, মাস গেলে সে টাকা পাচ্ছে, এবং তারপর বাড়ি আসার পর সে প্রিপারেশন করুক, তারপর যখন সে সিজিএল বা যাই পোস্টে যেতে চায় যেখানে যাক সেটা করতে পারে। বাট এই জন্য তোমাদেরকে বলি যে অল্প বয়সে চাকরির জন্য প্রিপারেশন করছো, যে কোনো একটা চাকরি হলে প্রথম আগে চাকরিটা নিয়ে নাও, চাকরিটা গ্রুপ ডি চাকরি হোক না কেন, ঠিক আছে। তারপর যখন তুমি দেখো চাকরি করলে কি তোমাকে একটা সোর্স অফ আর্নিং পাচ্ছ, সেই আর্নিংয়ের ভিত্তি তুমি কিন্তু তোমার বাকি প্রিপারেশন করতে পারো। তোমার কতদিন তুমি বাড়ির থেকে টাকা চাইবে, ঠিক আছে। তো এটাও কিন্তু ব্যাপার যে অনেকের একটা ধারণা রয়েছে, যেই কারণে আমি তোমাদের বললাম যে আচ্ছা গ্রুপ ডির চাকরি আগেই না, সে এক্সামে বসলোই না। এটা হয়তো তোমরা রিলেট করতে পারবে, যে সে হয়তো এক্সামে বসলোই না, আগেই বলছে আরে এই চাকরি আমি পারবো না। তা কিন্তু একদমই নয়। আগে নিজের জবটাকে সিকিওর করো কোনো একটা জায়গায়। কারণ পশ্চিমবঙ্গের অবস্থা বা দেশের অবস্থা কিন্তু আস্তে আস্তে খারাপ হতে চলেছে। প্রাইভেট সেক্টরের অবস্থা কি তোমরা সবাই জানো, আর আলাদা করে বলার দরকার নেই আমার, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরাও কিন্তু রেলের স্পেশালি বা বলতে পারো সেন্ট্রাল কম্বাইন্ড বা সেন্ট্রাল এক্সামের জন্য প্রিপারেশন করিয়ে থাকি। তো সেই ক্ষেত্রে আমাদের অফলাইন এবং অনলাইন দুটো ব্যাচই চলছে। তো যারা যারা ইন্টারেস্টেড তারা যোগাযোগ করার জন্য এই যে দুটো নাম্বার রয়েছে 9957176671 এই নাম্বার, বা 8100059611 এই নাম্বারে আমাদেরকে যোগাযোগ করতে পারো। এছাড়াও আমাকে যদি পার্সোনালি তোমরা যোগাযোগ করতে চাও সেই ক্ষেত্রে আমি তোমাদের নাম্বারটা বলে দিচ্ছি, সেই ক্ষেত্রে নাম্বারটা লিখে নিতে পারো। সেটা হচ্ছে 9000799004 এই নাম্বারে আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো এবং আমাকে জানাতে পারো, ঠিক আছে। তো কেমন লাগলো ভিডিওটা নিশ্চয়ই জানিয়ে থাকো। আগামী দিনে যদি কোনো বড় আপডেট আছে সেটা কিন্তু আমি নিশ্চয়ই তোমাদেরকে জানাবো এই চ্যানেলের মাধ্যমে। তো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করতে ভুলো না এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আজ জন্য এইটুকুনি, দেখা হচ্ছে নেক্সট ডে। জয় হিন্দ, টাটা, বাই বাই।